ঈদে ফিরতি যাত্রায় মহাসড়ক ও ফেরিঘাটে বাড়ছে যাত্রী চাপ, করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ। সংক্রমণ বাড়ার শঙ্কায় লকডাউন বাড়ছে 23 মে পর্যন্ত। ঈদের ফিরতি যাত্রা নিয়ে আসছে সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 29 মে পর্যন্ত। এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারের চিন্তা। ভারতে করোনায় একদিনে ফের 4000-এর বেশি মৃত্যু। পশ্চিমবঙ্গে শুরু হলো 15 দিনের লকডাউন। গাজায় ইসরায়েলি হামলায় এপি ও আল জাজিরার কার্যালয় বিধ্বস্ত। বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ। করোনার কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার ভেতরে বাস চলছে। এর ফলে ঢাকা জেলার সীমানা পর্যন্ত বাসে করে এসে এরপর হেঁটে ঢাকায় ঢুকছেন মানুষ। ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? আর দূরপাল্লার বাস যেহেতু বন্ধ, কিভাবে আসছেন মানুষ? আসলে যারা বাড়ি ফিরেছেন, অর্থাৎ গ্রামের বাড়ি ফিরেছেন ঢাকা থেকে ঈদের আগে, তারা যেভাবে গেছেন ঠিক একই রকম ভাবে কিন্তু তারা ফিরতে শুরু করেছেন। আমার পিছনে গাবতলী আমিনবাজারের ব্রিজের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু তারা ঢাকার দিকে প্রবেশ করছে। যেভাবে পরিবারের সদস্যদের নিয়ে তারা বাড়িতে গিয়েছিলেন ঠিক একইভাবে তারা আবার ফিরতে শুরু করেছেন। তবে ফেরার মুখে ভোগান্তি কিন্তু বরাবর আগের মতোই। যতটা বাড়িতে যেভাবে গিয়েছিলেন তারা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে, কোথাও রিক্সা, কোথাও অটোরিক্সা, সিএনজি থেকে শুরু করে পিকআপ ভ্যান বা অন্যান্য যে যানবাহনগুলো তারা ব্যবহার করেছিলেন ঠিক একই রকম ভাবে তাদেরকে এভাবেই আসতে হচ্ছে। আবার কোথাও হেঁটে আসতে হচ্ছে। সাধারণত পাটুরিয়া বা উত্তরাঞ্চল থেকে যারা ঢাকায় ফিরছেন তারা বেশ কয়েকটা রুট ব্যবহার করে আসছেন। তো সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হচ্ছে। তো এক্ষেত্রে যেটি হচ্ছে যে এক যানবাহনে অনেক বেশি মানুষকে নিতে হচ্ছে। স্বাস্থ্যবিধি আসলে সে জায়গায় মানা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যেভাবে মানুষ বাড়িতে গেছে গ্রামেও করোনা ছড়াবে, এবং একই সঙ্গে যেভাবে আবার তারা ব্যাক করছে ঢাকাতে আসছে, সেক্ষেত্রে শহরে আরো বেশি করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে। তো এক্ষেত্রে জনস্বাস্থ্যবিদদের একটা পরামর্শ রয়েছে, সেটি হচ্ছে যে এইভাবে গাদাগাদি করে যাওয়া আসা যাতে না হয়। সেক্ষেত্রে যদি আরো বেশি গণপরিবহন চালু করা যাবে তবে আরেকটু স্বাস্থ্যবিধি হয়তো মানানো সম্ভব হবে। এই বিষয়টি বিবেচনা নেওয়ার জন্য সরকারের কাছে তারা আহ্বান করছেন। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটের পরিস্থিতি কেমন জানাবেন? লোকজনের ভিড় কেমন দেখছেন? আর যেহেতু ফিরতি পথে যাত্রী চাপ অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা রেখেছেন? দেখুন, সকাল থেকেই কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির চাপ রয়েছে। অর্থাৎ ঈদের আগে মানুষ যে ভোগান্তিটা নিয়ে তাদের বাড়িতে পৌঁছেছিলেন, কিন্তু সেই একইভাবে কিন্তু আবার আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের কর্মস্থলে ফিরছেন। আমরা সকালে যখন আসি তখন দেখতে পেয়েছি যে যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কার, মোটরসাইকেল, 3 চাকার যে মাহেন্দ্র বা অটো রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলোতে কিন্তু মানুষ এই ভেঙে ভেঙে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত এসছে, এবং ওই সব যানবাহনগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে যেই যানবাহনটাতে 4 জনের সিট রয়েছে সেখানে কিন্তু তারা 6 জন বা 7 জন করেও বসিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এই ফেরিঘাট এলাকাতেও কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে ফেরিগুলো দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া
দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেই ফেরিগুলোতেও কিন্তু মানুষ গাদাগাদি হয়েই কিন্তু পারাপার হচ্ছে। সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না, যে কারণে কিন্তু বলা যায় যে মানুষ যেভাবে আসছে এবং ফেরি পারাপার হয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে, এতে করে কিন্তু করোনার যে ঝুঁকি বা করোনা বেড়ে যাওয়ার যে আশঙ্কা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই রুটে ছোট বড় মিলে মোট 16টি ফেরি রয়েছে। 16টি ফেরি দিয়েই যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, অর্থাৎ দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো যেহেতু বন্ধ রয়েছে, সে কারণে যাত্রী এবং যে ব্যক্তিগত গাড়িগুলো আসবে সেই গাড়িগুলোই তারা পারাপার করবে। তবে তারা যেটা বলছেন যে যাত্রী এবং যানবাহনের চাপ সামাল দেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি রয়েছে। 16টি ফেরি দিয়েই তারা যাত্রী পারাপার করবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় সময় যত গড়াচ্ছে যাত্রী এবং যানবাহনের চাপটা এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে বাড়ছে। সেই সাথে কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা যাত্রীদের মাঝেও দেখছি না। ঈদের আগে আমরা ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি। আজও সকাল থেকে কিন্তু সেই একই চিত্র আমরা দেখছি। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল 7 দিন। এর মধ্যে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে বিধিনিষেধ বহাল থাকবে 23 মে মধ্যরাত পর্যন্ত। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ছে আরও 7 দিন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। নতুন ঘোষণা অনুযায়ী বিধিনিষেধ থাকবে আগামী 23 মে মধ্যরাত পর্যন্ত। আগের 3 দফা বিধিনিষেধের সঙ্গে এবারও আরও কিছু নির্দেশনা যোগ করে নতুন প্রজ্ঞাপন জারি হবে। করোনার দ্বিতীয় ধাক্কায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় 5 থেকে 13 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয় সরকার। এরপর 14 এপ্রিল থেকে লকডাউনের মেয়াদ বাড়ানো হয় 7 দিন। সেটির বিধিনিষেধ আরও কঠোর করে বিধিনিষেধ আরোপ করা হয় 28 এপ্রিল পর্যন্ত। পরে আরেক দফা বাড়িয়ে তা করা হয় 5 মে পর্যন্ত, যা পঞ্চম দফায় বেড়ে দাঁড়ায় 16 মে ঈদ পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা রোধে কঠোর বিধিনিষেধ 23 মের পরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের 7% কাছাকাছি শনাক্ত এসেছিল, আর কালকে আবার 10 ক্রস করলো। এইটা যদি আবার বাড়তে থাকে তার মানে প্রবণতা বোঝাই যাবে, দেন তখন আমাদের আবার করতে হবে। আপাতত 7 দিন, দেন পরে এক্সটেন্ড করা যাবে অবস্থা বুঝে। প্রতিমন্ত্রী আরও জানান, রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে বৈঠকে করোনা বিস্তার রোধের পরিকল্পনা নির্ধারণ হবে। এই ঈদে বাড়ি যাওয়া ও শপিংয়ের সময় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান ফরহাদ। তাই যারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তাদের ঢাকায় ফেরা নিয়েও সিদ্ধান্ত আসবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যেভাবে মানুষজন গেল, প্লাস হচ্ছে শপিং এ অনেকে মাস্ক ছাড়া কেনাকাটা করলো, এখন আক্রান্তের সংখ্যা বেড়ে যাবার কথা। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে 22, 24, 26 তারিখের দিকে, তো সেইটার দিকেই কিন্তু আমাদের নজরটা। হ্যাঁ, এইটা আমাদের ম্যানেজমেন্ট কি হবে বা এটা যদি বাড়ে, আমাদের এইটার উপর নজরদারি আমাদের করার চেষ্টা করছি। মানুষের চলাচল স্বাভাবিক করতে স্বাস্থ্যবিধির কঠোর বাস্তবায়নে সরকার কি কি উদ্যোগ নেবে সে বিষয়ে দ্রুতই দিক নির্দেশনা আসবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ফিরতি যাত্রায় সড়ক মহাসড়কের পরিস্থিতি জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? মানুষজনকে নির্বিঘ্নে ফিরতে পারছেন? মহাসড়কে কিন্তু গাড়ির চাপ বাড়তে শুরু করেছে, অর্থাৎ ঈদের ছুটি শেষে রাজধানীতে যেসব মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকে এই মহাসড়কে বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখতে পেয়েছি, বেশ কিছু রাজধানীমুখী মানুষ কিন্তু মহাসড়কে বিভিন্ন জায়গায় যানবাহনের জন্য অপেক্ষা করছে এবং বিভিন্ন শ্রেণীর যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের আশেকপুর বাইপাস নামক এলাকা। আমি যদি দর্শকদেরকে দেখাই, এই মহাসড়কে কিন্তু পিছনে যে যাত্রীগুলি দেখা যাচ্ছে তারা কিন্তু রাজধানীতে যাওয়ার জন্য মহাসড়কে অবস্থান করছে। আর এই মহাসড়ক দিয়ে আমরা ব্যক্তিগত যানবাহন অর্থাৎ প্রাইভেট কার, হাইস এবং মোটরসাইকেলের আধিক্য দেখতে পাচ্ছি। এইসব যানবাহন করেই কিন্তু মানুষ ফিরছে। এর বাইরেও কিন্তু আমরা বেশ কিছু গণপরিবহন অর্থাৎ দূরপাল্লার বাসও কিন্তু চলাচল করতে দেখছি। যদিও দূরপাল্লা বাস চলাচলের বিধিনিষেধ রয়েছে, কিন্তু সকাল থেকেই
রাজধানী থেকে ছেড়ে আসে উত্তরবঙ্গমুখী এবং এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ থেকে রাজধানীমুখী বিভিন্ন পরিবহনের গণপরিবহন কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যাদের ঈদের ছুটি শেষ হয়েছে তারা বিভিন্নভাবে রাজধানীতে ফেরার চেষ্টা করছে, যে কারণে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যদিও এখন সকাল 7টা বাজে, খুব বেশি যে গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহন যে মহাসড়কে দেখা যাচ্ছে তা না, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই পরিবহনের সংখ্যা আরো বাড়বে এমনটা কিন্তু মনে হচ্ছে। আর জেলার যে বাস স্ট্যান্ড রয়েছে, প্রধান যে বাস স্ট্যান্ড নতুন বাস টার্মিনাল, সেখানে কিন্তু আমরা অনেক বাসকেই রাজধানীমুখী যাওয়ার প্রস্তুতি নিতে দেখেছি এবং তারা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করছে, যাত্রী নিয়ে তারা রাজধানীতে ফিরবে। অর্থাৎ মহাসড়ক কিন্তু ব্যস্ত হতে শুরু করেছে, বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা আরো বাড়বে এমনটাই মনে করছে পরিবহনের সাথে সংশ্লিষ্ট। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। করোনার কারণে আবারও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি 29 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, স্কুল কলেজ খোলার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে অগ্রাধিকার দেওয়া যায় সে বিষয়টি নিয়ে কাজ চলছে। এরই মধ্যে এই 2 পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, আর 80 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে হবে এইচএসসি পরীক্ষা। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের আরো খবর জানাতে এবার মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? ভিড় কেমন? জি, আমি কিছুক্ষণ আগেই ঘাটে এসে পৌঁছেছি এবং আমি আসার পর যেটা লক্ষ্য করলাম যে আমি ঘাটে মাদারীপুরের বাংলাবাজার 3 নম্বর ফেরি ঘাটে এসে পৌঁছানোর পর আমরা কিন্তু ফেরি কিশোরীকে কিন্তু দেখতে পেয়েছি, শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং সেই ফেরিটি কিন্তু পরিপূর্ণ ছিল, একদম ফুল মানুষ, সাধারণ যাত্রীরা কিন্তু একদম ফুল ভর্তি করেই কিন্তু ফেরিটি ছেড়ে গেছে এই ঘাট থেকে কিছুক্ষণ আগেই। এবং বর্তমানে আমি যে চিত্রটি দেখতে পাচ্ছি ঘাটে, যে প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসতে শুরু করেছে ঘাট এলাকায়। এই দক্ষিণাঞ্চলের এবং পশ্চিমাঞ্চলের যে খুলনা এবং বরিশাল বিভাগের যে বিভিন্ন দূর দূরান্তের যে জেলাগুলির মানুষজন কিন্তু ঢাকামুখী হওয়ার জন্য কিন্তু ঘাটে এসে এই সকালবেলায় কিন্তু জড়ো হয়েছে। এবং আমি কথা বলেছি বিআইডব্লিউটিসি ফেরিঘাটের ইনচার্জ বাংলাবাজার ঘাটের সালাউদ্দিন আহমেদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রুটে এখন 15টি ফেরি চলাচল করছে এবং যাত্রীদের চাপ যদি বেশি থাকে তাহলে তারা কিন্তু পণ্যবাহী পরিবহন বা অন্যান্য কোনো পরিবহন, ব্যক্তিগত পরিবহন তারা পারাপার করবেন না এবং শুধুমাত্র যাত্রীদের পারাপার করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু দেখাতে চাই যে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে এই মুহূর্তে যে যাত্রীদের অনেকটাই ব্যাপক আসতে শুরু করেছে। আপনারা দেখেন যে বিভিন্ন ঘাটে, এখানে 4টি যে ঘাট রয়েছে, 4টি ঘাটেই কিন্তু মূলত যাত্রীরা দূর দূরান্ত থেকে আসছে। মোটরসাইকেল, বিভিন্ন ইজি বাইক এবং মহেন্দ্র ও ব্যক্তিগত পরিবহন সহ বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু বিভিন্নভাবে যেভাবেই পারে ইজি বাইক এবং মহেন্দ্র ও ব্যক্তিগত পরিবহন সহ বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু বিভিন্নভাবে যেভাবেই পারে মানুষজন কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু ঘাট এলাকায় আসছে দূর দূরান্ত থেকে ভোর থেকেই। এবং আগামী ছুটি শেষে তারা, আমি কথা বলছি এখানকার বেশ কয়েকজন যাত্রীদের সাথে, তারা বলেছে তারা ঢাকা যাচ্ছে কারণ তাদের চাকরি এবং ছুটি শেষ হয়ে গেছে এবং ঈদের যে কারণে তাদের ঢাকা যেতে হবে, তাই তারা যেভাবে ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন, বিভিন্ন কষ্ট করে গাড়ি ঘোড়া নিয়ে বিভিন্নভাবে গিয়েছিল, সেইভাবেই কিন্তু তারা আবার কষ্ট করে কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে কিন্তু আবার যাচ্ছে এই শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট হয়ে। তো আমি দেখতে পাচ্ছি যে এই ভোরবেলায় কিন্তু ঘাটে কিন্তু বেশ ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি এবং বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় কিন্তু আরো বেশি পরিমাণ বাড়বে এমনটি আমাদেরকে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে বাংলাবাজার ঘাট থেকে সর্বশেষ খবরাখবর। বাংলাবাজার ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। 3758 নমুনা পরীক্ষায় নতুন রোগী 261 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.95%। ঈদের ছুটিতে নমুনা পরীক্ষা 1/4 নেমে আসায় শনাক্ত হয়েছে 13 মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 459টি ল্যাবে নতুন পরীক্ষা হয়েছে
৩,৭৫৮টি। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৭৯,৭৯৬ জনে। করোনায় আরও মৃত্যু হয়েছে ২২ জনের। মৃতদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি ১২,১২৪ জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঈদে গাদাগাদি করে বাড়ি ফেরা ও কর্মস্থলে অবাধ যাতায়াতের কারণে বাড়তে পারে করোনার প্রকোপ। তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারকে কঠোর লকডাউন বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে, যারা বাড়ি গেছে তারা যাতে এর মধ্যে ঈদের পরে বাড়ি ফিরতে না পারে। অ্যাটলিস্ট তাদের 14 দিন পরে তারা যদি আসে স্বাস্থ্যবিধি মেনে, তাহলেই আসলে সংক্রমণ না বাড়ার সম্ভাবনা থাকে। তারা বাড়িতেই থেকে যেন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করে, পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বাইরে আত্মীয় স্বজন, বাজারঘাট, বিভিন্ন জায়গায় যাতে ঘোরাফেরা না করে। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,২১,৪৩৫ জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সতর্কতায় বন্ধ সব বিনোদন কেন্দ্র, তাই ঈদে ঘোরাঘুরির জন্য খোলা জায়গা ও বুড়িগঙ্গার পার বেছে নেয় রাজধানীবাসী। এসব জায়গায় মানুষের ভিড়ও ছিল ব্যাপক, তবে সেখানে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। কামরাঙ্গীচরের নূরবাগে বসেছে নাগরদোলনা, ভিড় জমেছে শিশু কিশোরদের। করোনায় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ, তাই ঈদের দ্বিতীয় দিন বুড়িগঙ্গার পাড়ে ঘুরে বেড়ায় নগরবাসী। ছোট মেলা বসলে আর কি অনেক ভালো হতো, প্রত্যেকবারের মতো মজা করতে পারতাম, তো এবার বেশি একটা আনন্দ করি নাই। বাচ্চাদের উৎসাহিত করার জন্য আর কি আসছে এখানে। এখন বিনোদন কেন্দ্রগুলো সবকিছু বন্ধ, এখানে বাসায় তো থাকতে হয়, লকডাউনের মধ্যে আর কি করা আছে। কামরাঙ্গীর চরঘাট থেকে অনেকেই নৌকা ভাড়া করে বুড়িগঙ্গায় ঘুরছেন। নদীর পানি কালো কুচকুচে আর দুর্গন্ধ থাকলেও মিলছে কিছুটা প্রশান্তি। এখানে প্রতি বছরের মতো বসেছে মেলা, গ্রামীণ ঐতিহ্যের খেলনাও। ট্রলারে মনে করো আমার হাজার হাজার যাত্রী পাড়ায়, কিন্তু এবার হেজ যাত্রী নেই। করোনাকালীন সময় তো সবাই গ্রামে চলে যায়, আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। আর এইবার সবাই ঢাকা একসাথে আসছি, এই যে ঈদের পরের দিন আজকে বের হইছি, ঘুরতেছি। কালে মোটামুটি হয়েছিল, আজকে কোনো বেচা বিক্রি কম, বেশি একটা কাস্টমার নাই। এখন বিকাল, আল্লাহ পাক জানে কি হবে। পরিবার নিয়ে অনেকে ঘুরতে বের হন রাজধানীর খোলা জায়গায়। হাতের ঝিল, চন্দ্রিমা উদ্যানও ঠাসা ছিল বিনোদন পিয়াসীদের ভিড়ে। ছুটছে ঝিলের ছোট জলযান, ওয়াটার বাসগুলো ঘুরছে বিরামহীন, তবে কোথাও ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। গরম লাগছে তাই খুলে ফেলছি। বাসায় থাকতে থাকতে করোনার মধ্যে ভালো লাগতেছিল না, তাই এখানে ঘুরতে আসছি। বেরিয়ে পড়া নগরবাসীকে বেপাকে ফেলে সন্ধ্যার বৃষ্টি, তবে ভ্যাপসা গরমের পর মিলেছে স্বস্তি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও সিলেটের লাক্কাতুরা চা বাগানে নামে মানুষের ঢল। পরিবার পরিজন নিয়ে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল সেখানে। কেউ ঘুরে বেড়াচ্ছে দল বেঁধে, আবার ঘোড়ার গাড়িতে ঘুরে আনন্দ উদযাপনে ব্যস্ত কেউ কেউ। এদিকে টাঙ্গাইলে যমুনা নদীর পাড়ে ভিড় করছেন দর্শনার্থীরা, তবে তাদের মধ্যে দেখা যায়নি করোনা স্বাস্থ্য সচেতনতা। বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক। ঈদে ঘুরতে বেরিয়ে স্বাস্থ্য সচেতনতা না থাকলে সংক্রমণের হার আবার বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সারাদিন ছিল ভ্যাপসা গরম, তাপমাত্রাও বেড়েছিল 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে শনিবার বিকেলে ঝমঝমিয়ে নামে স্বস্তির বৃষ্টি। এতে গরম কমেছে ঠিকই, কিন্তু বিড়ম্বনায় ফেলে ঈদে ঘুরে বেড়ানো মানুষকে। সকাল থেকেই ছিল প্রখর রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল তাপও। ধারণা করা হচ্ছে রাজধানীতে ফিরছে তাপপ্রবাহ, তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই নামল বৃষ্টি। বিকেল 5:30টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয় রাজধানীতে। সন্ধ্যার আগেই নামে অন্ধকার, এক পশলা বৃষ্টি এনে দেয় স্বস্তি। হ্যাঁ, গরমটা একটু কমছে, বৃষ্টিতে গরমটা অনেক কমছে, অনেক ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে। সবার জন্য সবার একটু ভালো হইতেছে, স্বস্তি লাগছে। আবহাওয়া অধিদপ্তর জানায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রামের 2-1 জায়গায় চলছিল মৃদু তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েও গিয়েছিল। গতকালকে বলছিলাম যে আগামী 24 ঘন্টায় আরো বিস্তার লাভ করবে, সেই ধারাবাহিকতায় আজকে আপনার রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবছরের বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল।
মার্চ থেকে এ পর্যন্ত দেশ জুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বয়ে গেছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বিভিন্ন অফিসের খোলা জায়গায় দেখা যায় অসংখ্য পরিত্যক্ত গাড়ি। বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে এমন হাজারেরও বেশি গাড়ি পড়ে থেকে নষ্ট হচ্ছে। গাড়িগুলোর বিকল অংশ পরিবর্তন করে নতুন গাড়ির রূপ দেওয়া যাবে বলছেন যানবাহন পুনর্গঠনকারীরা। এতে সাশ্রয় হবে গাড়ি আমদানির হাজার কোটি টাকা। ঢাকার রাজপথে চলছে ৬০ ও ৭০-এর দশকের ভক্সওয়াগন বিটল। সে সময় সাশ্রয়ী গাড়ি হিসেবে পরিচিত হলেও এখন অ্যান্টিক ভ্যালুতে এ গাড়ির দাম কোটি টাকা। ভক্সওয়াগন মাইক্রোবাস ব্যবহার হতো অ্যাম্বুলেন্স হিসেবে। পুনর্গঠনের পর ঝকঝকে এই গাড়ির বর্তমান মূল্য কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন অফিসে পরিত্যক্ত অবস্থায় এসব গাড়ি কেনার পর পুনর্গঠন করা হয়েছে। গাড়ি প্রতি খরচ হয়েছে ২০ লাখ টাকারও কম। অফিস আদালতের খোলা জায়গার ধাতব আবর্জনার মতো পড়ে থাকা গাড়িগুলো এখন কোটি টাকার দাম নিয়ে রাস্তায় চলছে। সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা স্বীকৃত একটা জিনিস, রেজিস্ট্রেশন করা। আপনি এই গাড়িটা বলতে পারবেন না যে গাড়িটা তখন পুরাতন, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া। গাড়ি পুনর্গঠনকারীরা বলছেন সারা দেশে অচল গাড়ির সংখ্যা হাজারের কম নয়। পরিত্যক্ত এসব গাড়ি পুনর্গঠন করলে নতুনের মতোই চলবে। আর একটি নতুন গাড়ির আমদানির টাকায় ৩টি গাড়ি পুনর্গঠন করা যায়, যা দিয়ে সাশ্রয় হতে পারে হাজার কোটি টাকা। এইটাকে একটা নিবিড় পর্যবেক্ষণে যদি আপনি করেন, আমি তো বললাম গভর্নমেন্টের কমসে কম আগামী ৫ বছরে হাজার কোটি টাকার উপরে সেভ হবে গাড়িতে। পরিবহন কমিশনার জানালেন সারা দেশের সরকারি অফিসে অকেজো অবস্থায় কত গাড়ি পড়ে আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে পুরনো গাড়ি পুনর্নির্মাণ করে চালানোর কোনো প্রকল্প সরকারের এই মুহূর্তে নেই। গাড়ি পুরানো বই না কোনো কথা নাই, গাড়ির একটা নীতিমালা আছে যে কোন গাড়ি নিলাম করা যাবে। নীতিমালার মধ্যে যদি আসে তাহলে সেটা নিলাম হলে আর না হলে থাকবে। দেশে গাড়ি পুনর্গঠনের বেশিরভাগই হচ্ছে ব্যক্তি পর্যায়ে। সম্ভাবনাময় এই কাজটি পৃষ্ঠপোষকতা পেলে শিল্পে রূপ নেবে বলছেন পুনর্গঠনকারীরা। এভাবে পড়ে থাকতে থাকতে একদিন হয়তো মাটির সাথে মিশে যাবে এসব গাড়ির অনেক যন্ত্রাংশ। তখন নিলাম বা দরপত্র আহ্বান করে কেজি দরে বিক্রি করার ব্যবস্থা করা হবে। কিন্তু ততদিনে অপচয় হয়ে যাবে জনগণ তথা রাষ্ট্রের কোটি কোটি টাকা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে ফুড কোর্ট হিসেবে নির্মাণ কাজ শেষ করে সেখানে এখন বহুতল বিশিষ্ট কার পার্কিং নির্মাণের পরিকল্পনা করেছে উত্তর সিটি কর্পোরেশন। তাদের দাবি, গণপূর্ত জমিটি বরাদ্দই দিয়েছিল কার পার্কিং এর জন্য। বিশেষজ্ঞরা বলছেন সরকারি অর্থ অপচয় রোধে আরও সতর্ক হতে হবে। দেখলে চেনার উপায় নেই, মোড়ে শুকিয়ে গেছে বাঁশঝাড়ের পাতাগুলো। অথচ ২০১৭ সালে মনোমুগ্ধকর ডিজাইনে রাজধানীর অভিজাত এলাকা বনানীর মূল রাস্তার ধার ঘেঁষে আড্ডাপ্রিয় মানুষদের জন্য নির্মাণ করা হয় এই ফুড কোর্টটি। মাঝখানে ফাঁকা রেখে ৩ পাশে ৮টি খাবারের দোকান তৈরি করা হয়, চারপাশে লাগানো হয় নানা ফুলের গাছ। তবে প্রায় ৪ বছর পড়ে থাকায় সৌন্দর্য নষ্ট হয়েছে স্থাপনাটি। ফুড কোর্টের জায়গায় এখন অস্থায়ী কাঁচা বাজার। তবে এই ব্যবসায়ীদের অনেকেই জানেন না যে জায়গাটিতে তারা ব্যবসা করছেন, কেন নির্মাণ করা হয়েছিল এই স্থাপনাটি। জায়গাটা কেন বানানো সেটা জানেন না, মানে হয়তো এই যে সৌন্দর্য লেগে আর কি করছিল। মেয়রে জানে, উনি করে টরে বসে গেছে। মেয়র সাহেব আনিসলকে এই পার্কিং এখান থেকে উঠাই দিয়া এই এডি বানাইছে। এডি আপনার আজকে কত বছর দুটা অযথা পড়ে রয়েছে। এছাড়া এর চারপাশের জায়গা দখল করে চলছে রমরমা ব্যবসা, আছে ভাতের হোটেল সহ নানা পদের ব্যবসা। এছাড়া রাজনৈতিক কার্যালয়, প্রেস ক্লাবও গড়ে উঠেছে এখানে। দিনে কত করে দিতে হয় এটা আমি বলতে পারি না। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখি, কিন্তু কত করে দেয় এটা তো আমি জানি না। এটা মহাজনের লোক এগুলো বললাম। রাত হলে চেহারা বদলায় এ জায়গা। স্থানীয়রা বলছেন কিছুদিন আগেও আধার নামলে মাদকসেবীদের আড্ডা জমে উঠত সেখানে। বিভিন্ন ধরনের পোলাবেন বিভিন্ন দিকের থেকে আসতো, নিশ্চয় গায়ে মদ বিয়ার খায়। হ্যাঁ, যেমন মন অমনি তাহলে। ফুড কোর্টটির নকশা প্রণয়নকারীরা বলছেন অনেক যত্ন করে কাজ শেষ করেছিল তারা। সঠিক ব্যবহার হলে ফুড কোর্টটি হতে পারত বনানীর জনপ্রিয় আড্ডার স্থল। কেউ বলেন আমার ৫০ টাকা বাজেট, কোনো অসুবিধা, আমি খরচ করব না, কোনো অসুবিধা নেই। এই জন্য খোলামেলা রাখা হয়েছে। যেই মুহূর্তে আপনি একটা দেয়াল দিবেন তখন কিন্তু না আপনি টিকিট কেটে ঢুকুন, নো, ওখানে বসুন। আপনি যদি খরচ না করতে চান কিছু না, আমি কিছুক্ষণ বসলাম, একটু সবার সাথে গল্প টল্প করলাম, চলে গেলাম। অবশ্য সিটি কর্পোরেশন বলছে বনানী একটি ব্যস্ত এলাকা হয়, ফুড কোর্টটি চালালে যানজট সহ নানা সমস্যার সৃষ্টি হবে।
তাই সেখানে একটি বহুতল কার পার্কিং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের মার্কেট করার কিন্তু পারমিশন দেয়নি কিন্তু রাজু। ওই রাস্তার উপরে কিন্তু খেতেও যদি আসে সবাই কিন্তু গাড়ি মেন রোডের মধ্যে পার্ক করে তারপরে কিন্তু আসবে, অর্থাৎ এখানে কিন্তু আরো বেশি কনজেস্টেড হয়ে যাবে। আমি এখানে যেটা মাল্টিপল যে প্ল্যান করছি, এখানে আন্ডারগ্রাউন্ড এখানে পার্কিং হবে। এই অবস্থায় বিশেষজ্ঞরা সরকারি অর্থ অপচয় পরিকল্পনা প্রণয়নে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের এক মাসে দেশে অনলাইনে বিক্রি হয়েছে ১,৫০০ কোটি টাকার পণ্য। এটি আগের বছরের চেয়ে প্রায় ৫০% বেশি। এবার পোশাক বিক্রি ছাড়াও করোনার লকডাউনে ইফতার ও নিত্যপণ্যের চাহিদাও বেশি ছিল, জানিয়েছে অনলাইন বিক্রেতাদের সংগঠন ইক্যাব। এদিকে পণ্য সরবরাহে বিধিনিষেধ শিথিল থাকায় বেচাকেনায় বেগ পেতে হয়নি, যাও বেশি ছিল, জানিয়েছে অনলাইন বিক্রেতাদের সংগঠন ইক্যাব। এদিকে পণ্য সরবরাহে বিধিনিষেধ শিথিল থাকায় বেচাকেনায় বেগ পেতে হয়নি, জানান ব্যবসায়ীরা। করোনার সংক্রমণ ঠেকাতে রোজার আগেই সারা দেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। মার্কেট, শপিং মলগুলো বেশ কিছুদিন বন্ধ থাকায় কেনাকাটা চলে অনলাইন শপে। ঈদের আগে শপিং মলগুলো খুলে দিলেও করোনা ঝুঁকি এড়াতে অনেকেই অনলাইনে কেনাকাটা সেরেছেন। আমি এবার অনলাইন থেকে শার্ট ও টুপিটাকে কেনাকাটা করেছি, আমার পরিবারের জন্য অনলাইন থেকে কেনাকাটা করেছি। আমি আর আমার ফ্যামিলি আমরা সবাই মনে করেছি যে অনলাইন শপিংটা আসলে সেফেস্ট অপশন, মানুষের ভিড়ে না গিয়ে। করোনার স্বাস্থ্য ঝুঁকি কমাবার জন্য এবছর আমি শপিং করার জন্য কোনো শপিং সেন্টারে যাইনি, আমি সব কেনাকাটা অনলাইনে করেছি। অনলাইন বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের ঈদে পণ্য বিক্রি বেড়েছে প্রায় ৫০%। মোট ১,৫০০ কোটি টাকার বিক্রির মধ্যে ৭০% পোশাক এবং বাকি ৩০% নিত্যপণ্য, ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী। বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় পণ্য সরবরাহেও কোনো সমস্যা ছিল না। এবারের ঈদের সেলটা প্রায় দ্বিগুণ ছিল। এর কারণ গত বছর মোটামুটি অনলাইন বেস ছিল, আর এবছর সরকারের পদক্ষেপের কারণে রোজার মাসে কিছুটা শিথিল করা হয়েছিল লকডাউন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, করোনার কারণে এবারের ঈদে অনেক নামি দামি ব্র্যান্ডও অনলাইনে তাদের পণ্য বিক্রি শুরু করে। ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে ২৪ ঘন্টা পণ্য সরবরাহে সরকারের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়। এবার ব্র্যান্ড শপগুলো অনলাইনে বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাদের বিক্রি হওয়ার কারণে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বাস্কেট ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। গত বছর এটা ১৫০০ টাকা নিচে ছিল, এই বছর সেটা ২,০০০ টাকার মতন হয়ে গেছে। তবে বছর জুড়ে করোনার প্রভাবে লোকসানে ছিলেন অনেক উদ্যোক্তা। পুঁজির অভাবে ভালো ব্যবসা করতে পারেনি তারা, তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণের শর্ত শিথিল করার আহ্বান জানায় সংগঠনটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা মৌসুমে বরিশাল নগরীর জলাবদ্ধতা ঠেকাতে শুরু হয়েছে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান। এর মধ্যে নগরীর ৫টি খালে নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। পানি উন্নয়ন বোর্ডও জলাবদ্ধতা নিরসনে হাতে নিয়েছে মেগা প্রকল্প। ৬০ বছরের রেকর্ড ভেঙে গত বছর বর্ষা মৌসুমে বরিশাল নগরী তলিয়ে যায় হাঁটু পানির নিচে। খালগুলোর জলাবদ্ধতার কারণে ৪ দিনেও পানি নামেনি। বরিশাল নগর বেষ্টিত হয়ে আছে ২৩টি মূল খাল ও ২৫টি শাখা খাল দিয়ে। তবে দীর্ঘদিনের দখল দূষণে বেশিরভাগেরই নেই অস্তিত্ব। কোনো মতে টিকে আছে জেল খাল, লাকুটিয়ার খাল ও নাপিতখালী খাল। গত মৌসুমে জলাবদ্ধতা দুর্ভোগকে সামনে রেখে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। মাসব্যাপী আমরা একদম এখান থেকে সাগর দিই, প্লাস হলে যে কটা খাল আমি কালকে ঘুরে দেখেছি, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তবে সংশ্লিষ্টরা বলছেন, খালের বড় অংশ দখল হয়ে থাকায় বেগ পেতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায়। কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে দখল হয়ে গেছে এবং যেখানে ভরাট হয়ে গেছে ওইগুলো আমরা মার্কিং করে আমরা এই খাল অবমুক্ত করার চেষ্টা করছি। খাল পরিষ্কারে সিটি কর্পোরেশনের সাময়িক এই উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলে মনে করেন পরিবেশ কর্মীরা। তারা বলছেন, খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে ফিরিয়ে আনতে হবে মূল খাল। মানে একবারে সিএস মৌজা ম্যাপ ধরে খালের আদি সীমানাটা কি ছিল সেটা নির্ধারণ করা, সেটাকে চিহ্নিত করে ওখানে সীমানা পিলার স্থাপন করা এবং তারপরে তহবিল অনুযায়ী যতটুকু তারা পারে করবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল খনন ও জোয়ারের পানি ঠেকাতে অবকাঠামো নির্মাণে কাজ করছে টেকনিক্যাল কমিটি। খাল খনন প্লাস কিছু অবকাঠামো নির্মাণ, যাতে করে জোয়ারের পানি হুট করে শহরের মধ্যে ঢুকতে না পারে, এবং এর জন্য আমাদের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ভিজিটও করছে, তারা এই জিনিসটা দেখছেন।
প্রাথমিকভাবে মীরাবাড়ি, জেলখাল, চাঁদমারি, লাকুটিয়া ও নবগ্রাম খাল পরিষ্কারে কাজ করছে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ মুহূর্তে বৃষ্টিতে খরার ক্ষতি কাটিয়ে দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁয় ভালো ফলন ও দামের আশা করছেন আম চাষিরা। অনাবৃষ্টি ও নানা রোগবালায়ে সামান্য কিছু আমের ক্ষতি হলেও বৃষ্টি হবার পর ফলন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পরিপক্ক, সুস্বাদু ও নিরাপদ আম পেতে আগামী 20 মে নওগাঁয় গাছ থেকে গুটি আম পাড়া শুরু হচ্ছে। কয়েকদিন পর নওগাঁয় বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে আম বেচাকেনা। এখন আম নামানোর জন্য 11 উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিয়মিত বৃষ্টিপাতের কারণে খরা ও রোগবালাইয়ের প্রকোপ কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আমের ফলন। চাষিরা বলছেন বাজার ঠিক থাকলে এবার তারা আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছে, এই এখন হলো যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটার পরে আমের মোটামুটি রেজাল্ট ভালো এবং পোকা চাকিও একটু কমে গেছে। এখন ওষুধ দিচ্ছে, এটা হচ্ছে এটা আপনার পচার জন্য। আসলে বৃষ্টি হলে আমে যে আপনার পচা ধরে, আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি দাম থাকে তাহলে কৃষক আবার লাভবান হবে। লকডাউনের কারণে আম কেনা বেচা এবং দেশ বিদেশে পরিবহনের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না জানিয়েছে কৃষি বিভাগ। অপরিপক্ক আমে যাতে কেমিক্যাল দেয়া না হয় সেদিকেও সতর্ক জেলা কৃষি অফিস। কোনো বালাইনাশক ব্যবহার করা হয়নি। বালাইনাশক ছাড়াই বিভিন্ন পদ্ধতি, জৈব পদ্ধতি এবং কিছু যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে সেখানে নিরাপদ আম উৎপাদন করা হচ্ছে। এই আম বিদেশে রপ্তানি হবে এবং বিদেশে রপ্তানি হলে কৃষক আরো বেশি লাভবান হবে। নওগাঁয় এবছর 26,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী জেলায় গাছ থেকে গুটি আম পাড়া হবে 20 মে, গোপালভোগ ও রানী পছন্দ আম পাড়া হবে 27 মে। এরপর থেকে পাড়া হবে ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লালমনিরহাটে টিএসপি, ইউরিয়া, ডিএপি সহ বিভিন্ন সারের দাম বেশি রাখার অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা সার বিক্রেতাদের বিরুদ্ধে। কৃষকদের দাবি সংকট দেখিয়ে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে কৃষি অধিদপ্তর জানিয়েছে জেলায় সারের কোনো সংকট নেই, বাফার গোডাউনে এখনও যথেষ্ট সারের মজুদ আছে। কৃষি প্রধান জেলা লালমনিরহাট। প্রতি বছর আবাদ হয় ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন জাতের ফসল, যার জন্য চাহিদা আছে 8,600 টন টিএসপি, 33,900 টন ইউরিয়া, 12,500 টন ডিএপি সহ বিভিন্ন ধরনের সারের। এসব সার বিসিআইসি এবং বিএডিসি ডিলারদের মাধ্যমে বিতরণ করা হয়। কিন্তু চলতি মৌসুমে সারের সংকট দেখিয়ে বেশি দাম রাখা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তারা জানান সরকার নির্ধারিত টিএসপি দেশি সারের দাম 1100 টাকা হলেও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1700 টাকা পর্যন্ত। একই অবস্থা অন্যান্য সারের দামেও। মজুদদাররা, ডিলাররা সার গোডাউনে ভরে দিয়ে ডেট স্পেয়ার করিয়া তাও কয় সার নেই, সারের সংকট, দাম বেশি। টিএসপি সারের বস্তা হচ্ছিল 1100 টাকা করে, সে জায়গায় দোকানদাররা আমাদের কাছ থেকে নিচ্ছে 1300, 1400, মানে যে যেরকম পারতিছে ওই রকম করে দাম নিচ্ছে। ডিলাররা বলছেন সার বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। 10 টাকা বা 20 টাকা আমাদের বেশি বিক্রি করতে হয়। ডিলারের থেকে আমাদের সার ক্রয় করে কেয়ারিং দিয়ে আনতে হয়। এদিকে সারের যথেষ্ট মজুদ আছে বলছে কৃষি অধিদপ্তর। তবে সারের বাড়তি দামের বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষক পর্যায়ে সারের ভালো, সরবরাহ ভালো। তবে যদি এই ধরনের অভিযোগ যদি থাকে, আমরা অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখব যে সারের কোনো মূল্য বৃদ্ধি বা সার পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সংকট, কৃত্রিম সংকট যেটাকে বলা হয়, আমাদের আসলে জেলা পর্যায়ে কোনো সংকট আমাদের নাই। বিতরণের পর বর্তমানে বিএডিসির বাফার গোডাউনে ইউরিয়া প্রায় 11,500 টন, টিএসপি 333 টন, এমওপি 533 টন এবং ডিএপি সার 2,500 টন মজুদ আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাতে সময় আছে 13 মাস, কিন্তু কাজ হয়েছে 45%। ফলে নির্ধারিত 2022 সালের জুনে শেষ হচ্ছে না চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা, ট্রাফিক বিভাগের অনুমোদন, করোনা পরিস্থিতি সহ নানা কারণে পিছিয়েছে কাজ। তবে এখনও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগরীর লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। তবে শুরু থেকেই নানা কারণে বারবার থমকে গেছে প্রকল্পের কাজ। নগরীর ব্যস্ততম সড়কের উপর হওয়ায় নির্মাণ কাজে ট্রাফিক বিভাগের অনুমতি পেতে সময় লেগেছে অনেকটা। বারিক বিল্ডিং থেকে সলগোলা মোড় পর্যন্ত 3 কিলোমিটার অংশে নকশা নিয়ে আপত্তি ছিল চট্টগ্রাম বন্দরের। পিলার স্থাপনে ভূগর্ভস্থ ড্রেন
ওয়াসার পাইপলাইন বিদ্যুতের খুঁটিও সমস্যা বাড়িয়েছে। ফলে কয়েকবার পরিবর্তন হয় নকশা ও প্রকৌশল পরিকল্পনা। আগ্রাবাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন, আরসিসি ড্রেন, বক্স ড্রেন যেটাকে বলে, ওটার পাশ দিয়ে এবং অপর পারে ওয়াসার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন থাকাতে আমরা কিন্তু অল্প জায়গার ভিতরে আমরা প্রকৌশলগত ডিজাইনটা চেঞ্জ করে ওখানে আমরা কাজ করছি। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, করোনায় শ্রমিক সংকটেও গত 10 মাসে খুব দ্রুতই এগিয়েছে প্রকল্পের কাজ। প্রায় 11 কিলোমিটারে বসেছে পিলার, বসানো হয়েছে 400টি গার্ডারও। প্রায় 45 ভাগ ব্রত অবগতি হয়েছে এবং আমরা ইনশাল্লাহ সময় মতো এই কাজটা সম্পন্ন করতে পারবো। 2017 সালের 11 জুলাই একনেকে অনুমোদন পাওয়া এই এক্সপ্রেসওয়ের ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি টাকা। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যানজট নিরসন, বিমানবন্দরের সাথে সহজে যোগাযোগ, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে বানানো হচ্ছে দেশের দ্বিতীয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু করোনার থাবা, চট্টগ্রাম বন্দরের সাথে ডিজাইন নিয়ে বিরোধ, ভূমি অধিগ্রহণে জটিলতা সহ নানা কারণে এই প্রকল্পটি যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনায় একদিনে 4,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,11,000-এর বেশি। কয়েকদিন কিছুটা কম থাকলেও দেশটিতে একদিনে প্রাণহানি আবার 4,000 ছাড়ালো। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি 2,70,000-এর বেশি। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণ হারিয়েছে 11,800-এর বেশি মানুষ। নতুন শনাক্ত 6,26,000। ব্রাজিলে একদিনে 2,067 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের পর নেপালে করোনার ভয়াবহতা বাড়ার শঙ্কা থাকলেও দেশটিতে লকডাউনের মাঝেও ধর্মীয় উৎসব পালন হয়েছে। তাইওয়ানের রাজধানী তাইপে ও নিউ তাইপেতে লকডাউন দেওয়া হয়েছে। তবে কাল থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে যুক্তরাজ্যে। 2/3 বেশি নাগরিক টিকা কর্মসূচির আওতায় আসার পর লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। করোনা মোকাবেলায় ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে 15 দিনের লকডাউন। আগামী 30 মে পর্যন্ত জরুরি সেবার সাথে জড়িত কার্যালয় ছাড়া সব সরকারি বেসরকারি দপ্তর বন্ধ থাকবে। এর মধ্যে পুরোপুরি বন্ধ থাকবে বাস, মেট্রো ও ফেরি চলাচল। শিক্ষা প্রতিষ্ঠানও থাকছে বন্ধ। রাজ্যটিতে একদিনে গড় শনাক্তের সংখ্যা 20,000-এর বেশি আর মৃত্যু শতাধিক। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে 2 সপ্তাহের লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই অসীম ব্যানার্জি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 60 বছর বয়সী অসীম। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যু। এ পর্যন্ত সেখানে মারা গেছে 41 শিশুসহ অন্তত 145 জন, আহত প্রায় 1000। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। টানা 6ষ্ঠ দিনে গাজার একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। সেখানে মারা যায় 8 শিশুসহ অন্তত 10 জন। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় আল জাজিরা ও এপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যালয়। এদিকে ভারতের কাশ্মীরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে অন্তত 20 জনকে আটক করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো সহ বিভিন্ন দেশে হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। করোনাকালে দ্বিতীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে তার আনুষ্ঠানিক কার্যক্রম। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সকালে ঢাকায় আসছে 31 সদস্যের শ্রীলঙ্কা দল। 3 দিন হোটেল কোয়ারেন্টাইন শেষে কোভিড টেস্টের পর মিলবে অনুশীলনের সুযোগ। কুশাল পেরেরা নেতৃত্বে লঙ্কানদের প্রথম মিশনে বাড়তি আগ্রহ সাবেকদের। নতুন যুগে প্রবেশ করছে শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেট। কুশাল পেরেরার নেতৃত্বে বাংলাদেশ সফর দিয়ে নতুন শুরুর অপেক্ষা। তারুণ্য নির্ভর দল প্রথম মিশনের জন্য প্রস্তুত। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সব ক্রিকেটার। স্বাস্থ্যবিধি মেনে দেশে অনুশীলন হয়েছে স্বল্প পরিসরে। অধিনায়ক পেরেরা ভয় ডরহীন ক্রিকেটের বার্তায় সতীর্থদের উজ্জীবিত রাখতে চাইছেন। এই সফরকে লঙ্কান ক্রিকেটে নবজাগরণের শুরু দেখছেন সাবেকরাও। কুশাল নিজস্ব স্টাইল নিয়ে আসবে। দেখার বিষয় সে কিভাবে দলের সেরাটা বের করে আনে।
সে ভয়ডরহীন ক্রিকেটের কথা বলছে। তরুণদের নিয়ে সেটা সম্ভব। নতুনদের ক্ষেত্রে অভিজ্ঞতায় কোনো তিক্ততা যোগ হয়নি। নতুন অধ্যায় শুরুটা বাংলাদেশে হবে, এটা ভালো বিষয়। করোনাকালে উইন্ডিজের পর শ্রীলঙ্কাকে আতিথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ। জৈব সুরক্ষা বলয়ে পুরোপুরি নিশ্চিত থাকার সুযোগ নেই। বাড়তি সতর্কতায় 2 জন চিকিৎসক নিয়ে আসবে শ্রীলঙ্কা। তারা ফিটনেসের পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষার বিষয় দেখভাল করবেন। ঢাকা পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিন, এরপর কোভিড টেস্ট উতরেই মিলবে অনুশীলনের সুযোগ। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ 21 মে। একদিন বাদে প্রথম ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে মিরপুরে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চেলসিকে হারিয়ে প্রথমবার এফএ কাপের শিরোপা জিতল লেস্টার সিটি। 52 বছর পর ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন লেস্টার। ওয়েম্বলি স্টেডিয়ামে মেগা ফাইনাল লেস্টার জিতেছে 1-0 গোলে। দীর্ঘদিন পর গ্যালারিতে 21,000 দর্শকের উপস্থিতি ম্যাচের আবেদন বাড়িয়ে দেয়। বল দখলে শুরু থেকে এগিয়ে ছিল চেলসি, তবে গোল করতে ব্যর্থ টুখেলের দল। বিপরীতে একবারই মাত্র সফল আক্রমণে এগিয়ে যায় লেস্টার। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও বিরতি থেকে ফিরেই সাফল্য পায় দ্য ফক্সেস। অনেক দূর থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন ইয়োরি টেলিমান্স। এই গোলই করে দেয় ম্যাচের ভাগ্য। শেষ দিকে চিলওয়েলের গোল অফসাইডের কারণে বাতিল হলে চেলসির আক্ষেপ বাড়ে। ইংলিশ ফুটবলে এটি লেস্টার সিটির কোচ ব্রেন্ডন রজার্সের প্রথম বড় কোনো শিরোপা। ইপিএল, সেরিয়া, বুন্দেসলিগা পেয়ে গেছে চ্যাম্পিয়ন। লা লিগা নিয়েই যত আক্ষেপ। আতলেতিকো, রিয়াল আর বার্সার ত্রিমুখী শিরোপা লড়াই রোমাঞ্চ ছড়িয়ে যাচ্ছে। আজ রাতে হয়ে যেতে পারে নিষ্পত্তি। একই সময়ে নামবে 3 দল, আতলেতিকো ও বার্সার হোম ম্যাচ, আর রিয়ালের খেলা প্রতিপক্ষের মাঠে। লা লিগায় শেষ হাসি কার? অপেক্ষা বেড়েছে সময়ের সাথে। যদি কিন্তুর সমীকরণ মাদ্রিদ আর কাতালোনিয়ার পরিবেশ গুমট করেছে। ছাঁটাই দুশ্চিন্তায় জিদান কোমান দুজনেই। রোববার রাতে একই সময় 3 দলের ম্যাচ। শিরোপার ইঁদুর বিড়াল লড়াইয়ের ইতিও ঘটতে পারে। রিয়ালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে আতলেতিকো, ঠিক 2 পয়েন্টেই রিয়ালের চেয়ে পিছিয়ে বার্সেলোনা। বাকি 2 ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন আতলেতিকো, হারলেও সুযোগ থাকবে। তবে রোববার ওসাসুনার বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে উৎসবের প্রস্তুতি শুরু করতেই পারে সিমিওনির দল। ওদিকে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়ে বসলে তো সেখানেই নিষ্পত্তি। 6 মৌসুম পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরবে রোহি ব্লাঙ্কোস ডেরায়। নার্ভ ধরে রেখে আত্মবিশ্বাসের সাথেই শেষ 2টি ম্যাচে লড়বে ছেলেরা, যেমনটা পুরো মৌসুম জুড়ে খেলেছে তারা। ভবিষ্যতে কি লেখা আছে জানি না, আপাতত ওসাসুনারের বিপক্ষে জয় পাওয়াই আমাদের লক্ষ্য। আতলেতিকো পা ফসকালেই সুযোগ বাড়বে রিয়ালের। বিলবাও আর ভিয়ারিয়ালের বিপক্ষে 2 ম্যাচেই জয়ের বিকল্প নেই ওদের। শেষ মিনিট পর্যন্ত সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করব, যতক্ষণ না লা লিগা শেষ হচ্ছে। বিলবাও এবং ভিয়ারিয়াল 2 ম্যাচেই জয় আমাদের একমাত্র লক্ষ্য। আশার আলো নিভু নিভু নু ক্যাম্পে। রোববার আতলেতিকো জিতলেই সুযোগ শেষ বার্সেলোনার। তবে 2 মাদ্রিদের হোঁচট আর 2 ম্যাচে জয়ে সুযোগ ঠিকই আসতে পারে। বাকি 2 রাউন্ডে আতলেতিকো 1 পয়েন্ট আর রিয়াল 3 পয়েন্ট পেলে 82 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বনে যেতে পারে বার্সেলোনা। বিশ্বাস ধরে রেখে এগিয়ে যেতে চাই। আমাদের ব্যর্থতাতেই আমরা শিরোপা দৌড়ে পিছিয়ে গেছি, তবে যতক্ষণ সুযোগ থাকবে সেটা কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। 3 দলের সমান পয়েন্টেও শেষ হতে পারে এবারের লিগ। অদ্ভুতুরে এই ঘটনা ঘটলে বাজিমাত করবে রিয়াল মাদ্রিদ। হেড টু হেডে এগিয়ে যে তারাই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গল গ্রহের বুকে সফলভাবে অবতরণ করল চীনের জুরং রোভার। স্থানীয় সময় শনিবার সকাল 7টার দিকে রোবটটিকে বহনকারী মহাকাশযান তিয়ানওয়েন-1 লাল গ্রহের মাটিতে নামে বলে জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে সফলভাবে মঙ্গলে রোবটযান পাঠানোর কৃতিত্ব দেখালো চীন। 2020 সালের 23 জুলাই লং মার্চ 5 রকেট চীনের মার্স অরবিটার তিয়ানওয়েন-1কে নিয়ে রওনা হয় মহাকাশে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় 6 চাকার জুরং রোভার। 7 মাসের মাথায় ফেব্রুয়ারিতে মহাকাশযান তিয়ানওয়েন-1 মঙ্গলে কক্ষপথে পৌঁছায়।
3 মাস ধরে সেখান থেকে মঙ্গল গ্রহে নামার নিরাপদ জায়গা খুঁজতে থাকে 240 কেজি ওজনের রোভারটি। অবশেষে শনিবার কক্ষপথ মারিয়ে মাত্র 7 মিনিটে মঙ্গলের বুকে নামে রোভারটি। রেডিও বার্তায় পৃথিবীতে আসে এই তথ্য। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব 32 কোটি কিলোমিটার। অবতরণে গতি কমাতে প্যারাশুটের সহায়তা নিয়েছে রোভার, আর মঙ্গল পৃষ্ঠের কাছে আসার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হয় ল্যান্ডারের রকেট ইঞ্জিন। সম্পূর্ণ অবতরণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে এবং ওখানে যা যা হবে তা রোবটটি নিজেই করবে। পৃথিবী থেকে আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আগামী 3 মাসে মঙ্গল পৃষ্ঠে অবস্থান করে নানা নমুনা সংগ্রহ ও বরফের সন্ধান করবে জুরং। খতিয়ে দেখবে পৃষ্ঠের গঠনও। যুক্তরাষ্ট্রের পর চীনের রোভার মঙ্গল অবতরণ করল। এর আগে 2011 সালে রাশিয়ার সঙ্গে আরেকটি যৌথ মিশনে ব্যর্থ হয় চীন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ঈদের ফিরতি যাত্রায় মহাসড়ক ও ফেরিঘাটে বাড়ছে যাত্রী চাপ, করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ। সংক্রমণ বাড়ার শঙ্কায় লকডাউন বাড়ছে 23 মে পর্যন্ত। ঈদের ফিরতি যাত্রা নিয়ে আসছে সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 29 মে পর্যন্ত। এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারের চিন্তা। ভারতে করোনায় একদিনে ফের 4000-এর বেশি মৃত্যু। পশ্চিমবঙ্গে শুরু হলো 15 দিনের লকডাউন। গাজায় ইসরায়েলি হামলায় এপি ও আল জাজিরার কার্যালয় বিধ্বস্ত। বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।